ওই এমপি কথোপকথনে একবার উনি বলেছেন যে এমপি না হয়ে যদি আগের একজন ওয়ার্ড কাউন্সিলর হতাম তাহলেও ঢের মর্যাদা পেতাম। তখন কিন্তু আমরা সাবেক প্রধানমন্ত্রীর অনেক রেসিপি পেয়েছি, মিষ্টি কুমড়ার পেঁয়াজু, কাঁঠালের বার্গার, কাঁচামরিচ শুকিয়ে বা সিদ্ধ করে ফ্রিজে রেখে দেয়া। চাষিরা মিলারদেরকে দুষছে, মিলাররা কর্পোরেটদেরকে দুষছে। চাষিদের কাছ থেকে ধান উঠবার সাথে সাথে মিলার এবং বড় কোম্পানি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে সরাসরি উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এবং দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বাদল। বাদল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য ঘটনা ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের তো অনেকগুলো খবর রয়েছে, এর মধ্যে সবগুলো বিষয় হয়তো আমরা আলোচনা করতে পারবো না। উল্লেখযোগ্য বিষয়ের আলোচনা শুনবো বিশ্লেষকের মুখ থেকে। শুরুতেই যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে, আমরা একটি সংবাদে দেখলাম ডিসি হতে কর্মকর্তাদের আগ্রহ হঠাৎ কমে গেছে। মাঠ প্রশাসনের সবচেয়ে শক্তিশালী পদ এবং সবচেয়ে ক্ষমতাধর পদ যেটি, সেটি হচ্ছে জেলা প্রশাসক। সেই জেলা প্রশাসকদের মধ্য থেকে বিসিএস প্রশাসন ক্যাডারের 25তম ব্যাচের 115 জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। সেখানে উপস্থিত ছিলেন 61 জন এবং 27তম ব্যাচ থেকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল 154 জন। এর মধ্যে উপস্থিত ছিলেন 75 জন। তার মানে 49% কর্মকর্তা অনুপস্থিত ছিলেন। বাদল ভাই, এটি আসলে হঠাৎ করে এই প্রবণতা কেন? আমরা কিছুদিন আগেও দেখেছি যে মাঠ প্রশাসনের এই পদে পাবার জন্য উপঢৌকন দিয়ে হলেও নানান ধরনের লবিং তদবির করতে দেখেছি, সংবাদের শিরোনাম হতে দেখেছি। হঠাৎ ভাটা পড়ে যাওয়ার কারণ কি মনে হয়? ধন্যবাদ সাইদ। প্রথমত হচ্ছে যে আপনি উপঢৌকনের কথা বলেছেন। উপঢৌকন তো আসলে দেখা যায় না, এটি শোনা যায়, বা যাকে যিনি দেন এবং যিনি নেন আমরা বলছি তাদের উপঢৌকনের বিষয়টি। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হয়েছে এটি যে আপনি যদি দেখেন পরিবর্তিত প্রেক্ষাপটে, আপনি জুলাই বিপ্লবের পরের প্রেক্ষাপট যদি আপনি দেখেন, সেখানটাতে যখন এই জেলা প্রশাসক বা ডেপুটি সেক্রেটারি এটিকে ডিস্ট্রিক্ট লেভেলে নিয়োগ করবার জন্য যে প্যানেল তৈরি হচ্ছিল, তখন কিন্তু ইতিহাস ভেঙে নতুন রেকর্ড তৈরি হয়েছিল যে যারা ডিসি হতে চান, ডেপুটি সেক্রেটারি বা জেলা প্রশাসক হতে চান, তারা মিছিল পর্যন্ত করেছেন পদায়নের জন্য। স্বাধীন বাংলাদেশে এটি একমাত্র। আমি সেই জন্য বললাম যে নতুন ইতিহাস তৈরি করেছে, নতুন রেকর্ড করেছে। এটি ছিল 5 মাস আগের কথা। যদি আপনি বলেন 5 মাসের ব্যবধানে টোটালটি রিভার্স হয়েছে বা আমূল পরিবর্তন আমরা এই জায়গাটাতে দেখছি। আপনি যে শিরোনাম বলছিলেন, একটি জাতীয় দৈনিকের শিরোনাম থেকে আপনি যেটি বলছিলেন, সেটির একটি কারণ আছে। কারণটি দিবালোকের মতো সত্য এই কারণে আপনি দেখে থাকবেন যে 2014 বা 2018 বা 2023-এ যারা বিভিন্ন জেলায়, 64 জেলায় যারা জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন, তারা নিজেদেরকে গোপন করবার একটি প্রচণ্ড কৌশল গ্রহণ করেছে, বা নিজেদেরকে লুকিয়ে রাখবার, নিজেদের অতীতের কর্মকাণ্ডকে লুকিয়ে রাখবার একটি প্রচেষ্টা কিন্তু আমরা খুব সূক্ষ্মভাবে আমরা দেখতে পেয়েছি। সেটির কারণ কি? সেটির কারণ হলো এই 3টি নির্বাচনে যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে প্রিজাইডিং অফিসার, জেলা প্রশাসকদের বিশাল ভূমিকা থাকে নির্বাচন অনুষ্ঠানে, বিশেষ করে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আপনি যদি বলেন যে খুব বড় ভূমিকা থাকে জেলা প্রশাসকদের। তো সেই জেলা প্রশাসকরা নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে আসলে বিগত সরকারের দলীয় ক্যাডারের পরিণত হয়েছিল, আমরা যদি দেখে থাকি, যেটি হয়তো যে দলের পক্ষে তারা কাজ করেছে বা পতিত যে সরকার বা পতিত যে সরকারের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের যারা যুগের বা বেশি সময়ের যারা নেতা বা কর্মী, তারা যেটা প্রত্যাশা করেছে অধিকাংশ
ডেপুটি সেক্রেটারি বা ডিসি তারা কিন্তু নেতাকর্মীদের প্রত্যাশাকে ডিঙিয়েও তৎকালীন সরকারকে সার্ভ করেছে নানান কারণে পদ পদবি সুযোগ সুবিধা অনৈতিক আর্থিক লেনদেন জিতিয়ে দেওয়ার দাসখত দেয়া বা জিতিয়ে দেওয়ার লাইসেন্স দেয়া এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে আমরা এবং আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন এমনভাবে তৎকালীন সরকারকে সার্ভ করতে চেয়েছে বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে জায়গায় যে ভোটার সংখ্যা যা না তার চেয়েও বেশি ভোট পড়েছে এরকম ঘটনা 110% পর্যন্ত 110% খুলনাতে আমরা কয়েকটা ভোট দেখেছি এবং সেই ভোটের রিপোর্ট করতে গিয়ে যে সাংবাদিক সেই রিপোর্টটি করেছে কেন সত্য প্রকাশ করেছে সেই জন্য তাকে কিন্তু আইসিটি অ্যাক্টে বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়েছে, জেলে থাকতে হয়েছে। এমন ঘটনাও ঘটেছে। নেপথ্যে কি? নেপথ্যে হলো তারা আওয়ামী লীগের নেতাকর্মীর চেয়ে নিজেদেরকে আওয়ামী লীগ সরকারের বড় অনুসারী করে তুলতে চেয়েছিল বা নিজেদেরকে প্রকাশ করতে চেয়েছিল এবং সেটি করে দেখবেন যে আপনি 14 থেকে 23-এর যারা করেছে তারা খুব জুত করে উঠতে পারেনি, কিন্তু 14 এবং 18-র যারা এই দায়িত্বগুলো পালন করেছে, নির্বাচন কমিশনে যারা ছিল এবং জেলা পর্যায়ে যারা কর্মকর্তা ছিল, এবং এই ঘটনাটি কিন্তু শুধু ডেপুটি সেক্রেটারিদের ক্ষেত্রেই হয়েছে তা না, কিন্তু পুলিশ, র্যাব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যারা অর্গান আছে তাদের ক্ষেত্রেও হয়েছে। আপনি যদিও ডিসিদের কথা বলেছেন, ডিসিদের বিষয়টি হয়তো সামনে চলে এসেছে। ডিসিদের বিষয়টি সামনে এসেছে কেন এসেছে? এই যে পরিবর্তিত প্রেক্ষাপট, 23-এর কথা যেটি বললাম, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে দুর্নীতি দমন কমিশন থেকে মামলা হয়েছে, বিভাগীয় মামলা হয়েছে, বিভাগীয় তদন্ত হয়েছে, তাদেরকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছে। আমি যদি ভুল না করে থাকি, মোর দ্যান 143 ডেপুটি সেক্রেটারিকে বাধ্যতামূলক অবসরে এবং ছুটিতে, চাকরিচ্যুত যেটাই বলেন না কেন, তাদেরকে পাঠানো হয়েছে এবং তাদেরকে আইনের মুখোমুখি হতে হচ্ছে এবং ভবিষ্যতে আরো হতে হবে। এতে আমার মনে হয় এবং এরই ধারাবাহিকতায় দেখা যাবে যে ইউএনওরাও কিন্তু এই এখান থেকে এই দায় এড়াতে পারবে না। এবং আমি যতটুকু জেনেছি যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা থানা নির্বাহী কর্মকর্তা, পুলিশ বলেন বা অন্যান্য, এবং এসিল্যান্ডের কথাও আপনি যদি বলেন, এসিল্যান্ডের দায়িত্বে থেকেও তারা অনেক বড় ভূমিকা পালন করেছে। তো এই ভূমিকার কারণে কি হয়েছে, আপনি দেখবেন যে কোনো একজন এমপি, যিনি আমি আগেও বলেছি তিনি পেশাদার একজন ব্যবসায়ী ছিলেন, অতীতে তার পরিচিতি অন্য একটি ছিল, সে একজন ভালো ফুটবলার ছিলেন, সেখান থেকে পরে পেশাদার ব্যবসায়ী হয়েছেন, ব্যবসায়ী সংগঠনে নেতৃত্ব দিয়েছেন এবং আওয়ামী লীগ সরকারের বিপরীত মেরুতে তার জীবনের দীর্ঘ সময় তার গতি প্রকৃতি প্রবাহিত হয়েছে। সেই ব্যক্তিকে যখন আওয়ামী লীগের তৎকালীন প্রধানমন্ত্রী হেলিকপ্টারে গিয়ে নিয়ে একটি জেলায় পরিচয় করে দিলেন সমাবেশে, এবং তাকে একটি আসন থেকে এমপি নির্বাচন করা হলো, এবং ওই যে ডিসিরা তৎকালীন, আমি যতটুকু জানি ওই সময় ওই জেলায় লক্ষ্মীপুরের একজন ডিসি ছিল, সাম মিস্টার হেলাল নামে একজন ডিসি ছিলেন। সেই ডিসির ক্ষমতা অনেকাংশে কখনো কখনো বলা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলালের চেয়েও বেশি ছাড়িয়ে গেছে, এরকম অবস্থা ছিল। এবং ওই এমপি কথোপকথনে একবার উনি বলেছেন যে এমপি না হয়ে যদি আগের একজন ওয়ার্ড কাউন্সিলর হতাম তাহলেও ঢের মর্যাদা পেতাম। তো তাকে প্রশ্ন করা হয়েছিল কেন, উনি বলেছিলেন যে ডিসিকে 14 বার ফোন করলে উনি ধরেন না, এরপর একবার ফোন করে উনি জিজ্ঞেস করেন এমপি সাহেব ফোন করেছিলেন? যখন বলি হ্যাঁ ফোন করেছিলাম, তখন ডিসিকে যদি একটু আমি এমপি হিসাবে কথা বলতে যাই, তখন ডিসি সাহেব আমাকে বলেছে যে আপনারা তো এমপি হওয়ার যোগ্য নয়, আপনারা তো কোনো কালে এমপি হতে পারতেন না, আমরা আপনাকে এমপি বানিয়েছি, এখন তো আপনি আমার কথা শুনবেন, আমি আপনাকে এমপি বানিয়েছি, আমি আপনার কথা কেন শুনবো, আপনি আমার কথা শুনবেন। এই ছিল হলো জেলা প্রশাসকদের ভূমিকা। তো সেই জেলা প্রশাসকদেরকে জুলাই পরবর্তী
যে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের আপনি নিশ্চয়ই জানেন যে অনেকগুলো কমিশন হয়েছে, তো সেই জনপ্রশাসন নিয়েও একটি কমিটি আছে, রিফর্ম কমিশন কমিশন হয়েছে। তো তারা যখন এই কাজগুলো শুরু করেছে এবং আস্তে আস্তে থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে, আইডেন্টিফাই হচ্ছে, চিহ্নিত করা হচ্ছে, তখন যারা এখন প্রশাসনে এই গত যদি বলে থাকেন যে 16 বছর বা 15.5 বছরের হালুয়া রুটির ভাগ পায় নাই বা পাওয়ার চেষ্টা করেছে, হয়তো সেই ট্রাকে উঠতে পারে নাই, এখন তারা নিজেদেরকে পিছিয়ে নিচ্ছে, সরিয়ে নিচ্ছে, কারণ আবার সামনে একটি নির্বাচন আসছে। যদি আবার ওই কালিমা লেপন তাদের ললাটে লেপটে যায়, সেই আশঙ্কায় অনেকে ডিসি হওয়ার দৌড় থেকে নিজেদেরকে পিছিয়ে নিচ্ছে। আগে ডিসি হওয়ার জন্য তদবির ছিল, এখন ডিসি হওয়া থেকে নিজেকে আত্মগোপন বা লুকিয়ে থাকা। তার মানে এটি একটি পজিটিভ সাইন। আমি এটিকে বলবো যে এই যে ভয় ঢুকেছে, এই যে পিছু টান, এটি একটি ইতিবাচক লক্ষণ। যদি জনপ্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ইভেন দ্যাট গণমাধ্যমের কর্মী আমরা যারা আছি, তাদেরকেও কিন্তু এখান থেকে শিক্ষা নেবার অনেক বিষয় আছে, যে আমরা যেন অতি নিজের দায়িত্বের জবাবদিহিতার জায়গাটিতে এই যে আতঙ্ক, আমার কর্মকাণ্ড যেন কখনো প্রশ্নবিদ্ধ না হয় ভবিষ্যতে, সেই জায়গায় কিন্তু আমাদের সবাইকে সতর্ক থাকবার ব্যাপার আছে। জি বাদল ভাই, আরেকটি বিষয় আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। আপনি অর্থনীতি নিয়ে কাজ করেন, তো সেই অর্থনীতি রিলেটেড একটি খবর আমরা দেখছি যে গত 15 বছরের তুলনায় এবছরের রমজানে অনেক পণ্যের মূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে, এক ধরনের স্বস্তি আছে, কিন্তু কিছু অস্বস্তিও আছে। তা মানে তেল, চাল সহ আরও 2-1টি পণ্য নিয়ে, যে এই 2-3টি পণ্যের দাম বাড়ছে, অন্য সকল পণ্যেরই দাম কমেছে না বললেও ক্রয় ক্ষমতার মধ্যে আছে, এক ধরনের স্বস্তি বিরাজ করছে। এই 2 পণ্যের দাম কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? আপনার অবজারভেশনের সাথে আমার কিছুটা অমিল আছে। আপনি 15 বছরের কথা বলেছেন, আপনার অর্থনীতি, আপনার ইনফ্লেশন, আপনার পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয় যেটিকে আমরা বলি, বা এবং মূল্যস্ফীতির যদি ধরি, তাহলে 15 বছরের সাথে প্রতি বছর কিন্তু আপনার মাথাপিছু আয় বেড়েছে, আপনার ইনফ্লেশন বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। এই বিষয়গুলোকে মাথায় রাখতে হলে 15 বছরের সাথে তুলনা করে আপনি যদি সাম্প্রতিক 2-1 বছরের সাথে তুলনা করেন, তাহলে আমার মনে হয় একটু সুবিধা হয়। এই কারণে আমি বলছি, আপনি যদি যেটি বলছেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকার নানামুখী চাপে আছে, বহুমুখী চাপে আছে, এই চাপ সামলানো তাদের পক্ষে সম্ভব নয়। আমরা প্রতিনিয়ত দেখছি নিত্য নতুন দাবি নিয়ে রাজপথ মুখরিত হচ্ছে। সেই জায়গায় রাজনৈতিক সরকারের সময় আমরা যেটি দেখেছি, আমরা বলে থাকি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সামাল দেওয়া সম্ভব নয়, কিন্তু সবটা সামাল দেওয়া ওনার কাজও নয়। কিন্তু রাজনৈতিক সরকারের কাছে কিন্তু সব ইনস্ট্রুমেন্ট থাকে, তার রাজনৈতিক ইনস্ট্রুমেন্ট থাকে এবং জনপ্রত্যাশাও শতভাগ বেশি থাকে। কিন্তু আপনি যেটি বলেছিলেন, এখানটাতেও একটি নতুন অঙ্গন বা নতুন দ্বার উন্মোচিত হয়েছে, নতুন আলোয় উদ্ভাসিত হয়েছে, মানে নিম্ন আয়ের মানুষ যদি আপনি বলেন। কেন? মানুষের খুব প্রচেষ্টা থাকে যে কম মূল্যে খাওয়া। তো এবার বলে যে কি আলাদিনের চেরাগ আছে, যে আলাদিনের চেরাগে ঘষা দিলেই সবকিছু বেরিয়ে আসে। তা আমার কাছে কেন যেন মনে হয়েছে প্রফেসর ডক্টর ইউনূসের কাছে এরকম কোনো আলাদিনের চেরাগ উনি তুলে এনেছেন বা দেখিয়েছেন। কেন দেখিয়েছেন? আপনি ভোগ্যপণ্য বলতে যা কিছু বোঝায়, যেটি ডেইলি কমোডিটিস বা নিত্য প্রয়োজনীয় পণ্য আমরা যেটিকে বলে থাকি, এর প্রায় প্রতিটি পণ্য, আপনি যে 2-1টি পণ্যের কথা বলেছেন এগুলোর বাদে প্রায় প্রতিটি পণ্যের দাম 3-4 বছরের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে দেখবেন যে শুধু ক্রয় ক্ষমতার মধ্যে না, অভাবনীয় কমেছে। মানে আপ ট্রেন্ডে একেবারেই নেই, আপ ট্রেন্ডে তো নাই, অনেক পণ্য ডাউন ট্রেন্ডে চলে আসছে। ট্রেন্ডে যদি আপনি দেখেন, কিন্তু এখানটাতে খুশি হবার কিন্তু খুব
কারণ নাই বলতে এই কারণে সেটি হলো যে এগুলো সব হলো আমাদের হোমগ্রোন প্রোডাক্ট। যেগুলোর কথা বলছি আমরা, দাম কমেছে, এগুলো হলো ম্যাক্সিমাম হোমগ্রোন প্রোডাক্ট। হোমগ্রোন প্রোডাক্ট মানে কি? আমাদের নিজের দেশে নিজের উৎপাদিত পণ্য। যেমন আপনি আলুর কথা বলেন, পেঁয়াজের কথা বলেন, এই যে যদি টমেটোর কথা বলেন, শসার কথা বলেন, এই যে পণ্যগুলো আমরা দেখি, ডাল, এরপরে খেজুর, আমদানি পণ্য খেজুর রমজানের অন্যতম অনুষঙ্গ, সেটিও কিন্তু অনেক নিয়ন্ত্রিত, সেটিও অনেক কমেছে। তো গত বছর এবং ফলের দামও কিন্তু অনেক কম এবছর কম। তো আমি এখন সেই জায়গায় নিত্য পণ্য, আমি একেবারে এসেনশিয়াল প্রোডাক্টের জায়গায় আমি লাক্সারি আইটেম বা বিলাসী পণ্য বা যেগুলো ধনী শ্রেণীর পণ্য যেটি, সেই জায়গায় যদি না যাই তাহলে বলবো যে এই যে কমেছে, এতে আপাতকালীন সুখবর আছে, কিন্তু ভবিষ্যতে কিন্তু দুঃসংবাদ বয়ে নিয়ে আসবে। কেন বয়ে নিয়ে আসবে? এই আপাতকালীন যে সুখবর আছে সেটি হলো ভোক্তা কম দামে পাচ্ছে, আপনি আমি কম দামে পাচ্ছি, কিন্তু যে কৃষক এটিকে প্রডিউস করছে তার উৎপাদন ব্যয়ের চেয়ে কম দামে তাকে প্রোডাক্ট বিক্রি করতে হচ্ছে। কেন বিক্রি করতে হচ্ছে? মার্কেট ইকোনমি হচ্ছে, একটি তত্ত্ব হচ্ছে যে উৎপাদন এবং সরবরাহ যদি বেড়ে যায় পণ্যের দাম কমে যাবে। উৎপাদন এবং সরবরাহ যদি কমে যায় তাহলে পণ্যের দাম বেড়ে যাবে, এবং উৎপাদন এবং সরবরাহ যদি বেড়ে যায় তাহলে পণ্যের দাম কমে যাবে। তো এবার উৎপাদন এবং সরবরাহ দুটোই বেড়েছে। বাড়ার কারণে এই যে কমে গেছে, কৃষক কিন্তু হাহুতাশ করছে, কৃষকের কষ্ট, দুঃখ, কান্না আমরা কিন্তু শুনতে পাচ্ছি না শহর থেকে। এটি ভবিষ্যতে এই কৃষকদেরকে আবার হতাশাগ্রস্ত করে ফেলবে। ভবিষ্যৎ বছরে বা যদি আগামী বছরে কৃষকরা হতাশ হয়ে আবার যদি এই পণ্যগুলো প্রোডাকশন কমিয়ে দেয় তাহলে কিন্তু আবার বেড়ে যাবে। তো সবকিছুর কিন্তু একটি জায়গায় লাগাম টানতে হয়। তো আমরা এই জায়গায়, আপনি স্বস্তির কথা বলছেন, স্বস্তি আছে এক শ্রেণীর মধ্যে, আরেক শ্রেণীর মধ্যে ভোক্তা পর্যায়ে স্বস্তি আছে, কিন্তু উৎপাদক পর্যায়ে হতাশা আছে। তারও একটি কারণ আছে। কারণটা হলো, আপনি যদি দেখেন বিগত সরকারের সময় পেঁয়াজের কি পরিমাণ দাম, 200 টাকা কেজিতে আমরা পেঁয়াজ কিনেছি, প্রায় 350-400 পর্যন্ত হচ্ছে অনেকদিন, তাই না? বেশ কয়েকদিন বাজারে পেঁয়াজ ছিলই না। তখন কিন্তু আমরা সাবেক প্রধানমন্ত্রীর অনেক রেসিপি পেয়েছি। দুর্ভাগ্য হচ্ছে এবার রমজানে কিন্তু আমরা কোনো রেসিপি পাচ্ছি না। রেসিপি মুক্ত বাংলাদেশ, রেসিপি মুক্ত। আপনার এই যে মিষ্টি কুমড়ার পেঁয়াজু, এই কাঁঠালের বার্গার, কাঁচামরিচ শুকিয়ে বা সিদ্ধ করে ফ্রিজে রেখে দেয়া, এই যে রেসিপিগুলো সরকার প্রধানের কাছ থেকে, সেটি আমরা পাচ্ছি না। এটি বড় হতাশার জায়গা আমাদের। ইফতার আইটেম কমে গেছে। তো সেই জায়গা থেকে আপনি যদি বলেন যে এবার ওই রেসিপি করার সুযোগ কিন্তু কৃষক দেয় নাই। কারণ কৃষক দেয়নি এই কারণে আমাদের একটি ট্রেন্ড আছে, এক বছর যদি কোনো পণ্যের দাম বেড়ে যায় কৃষক হুমড়ি খেয়ে পড়ে সেই পণ্য প্রোডাকশনের জন্য। বেশি দাম পেয়েছে, আগামী বছরও দাম পাবে, এই আশায় যখন বেশি প্রোডাকশন হয়ে যায়, আমার কনজিউমার কিন্তু একই, কনজিউমার লেভেল তো আর বাড়ছে না। তো কনজিউমার যখন বাড়ছে না, আমার জনসংখ্যা বাড়ছে, প্রোডাক্টিভিটি বাড়ছে, কিন্তু সেই হারে যখন আকাশচুম্বী বা একসাথে অনেক প্রোডাকশন হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা সেটি বাজার দর পড়ে যাচ্ছে। এটি একটি হলো পণ্যের দাম। এবং কৃষকের তো উৎপাদন ব্যয় কমে না, কৃষকের উৎপাদন ব্যয় বাড়ে, কিন্তু উৎপাদন ব্যয় তো আর কমে না, লাফিয়ে বাড়ছে। আপনি দেখবেন যে সারের দাম যদি নাও বাড়ে, আপনি যদি বলেন কীটনাশকের দাম, শ্রমিকের মূল্য, শ্রম বাড়ছে, আপনার জ্বালানি তেলের দাম বাড়ছে, পরিবহনের ব্যাপার আছে, আপনার জেনারেটর চালানোর ব্যাপার আছে, পানির পাম্প চালানোর ব্যাপার আছে, এরপরে আপনি যদি বলেন রক্ষণাবেক্ষণ ব্যয় আছে। এই সব বিষয় যদি আপনি, এবং ইলেকট্রিসিটির যে দাম প্রতিনিয়ত বাড়ছে, এগুলো যখন যোগ করবেন তখন কিন্তু প্রতিনিয়ত আপনার কৃষকের খরচ, উৎপাদন মূল্য বেড়ে যায়। কিন্তু এই কৃষকের খরচ বাড়ছে, সেই হিসাবে যদি কৃষক সেই খরচ উঠিয়ে মিনিমাম প্রফিট না করতে পারে তাহলে পরবর্তী বছরে কিন্তু কৃষক হতাশ হয়ে যায়। কারণ কৃষি তো তার পেশা, এই পেশা থেকে তারও তো জীবনযাপন করতে হবে। শুধু কৃষি তার পেশা না, কৃষিকে যদি আপনি জিইয়ে না রাখেন
সরকার যদি প্রণোদনা বা যে কোনোভাবে কৃষককে যদি খুশি না রাখতে পারে, তাহলে কিন্তু কৃষক বিমুখ হয়ে যাবে, অর্থনীতিতে সবচেয়ে বড় থ্রেট হয়ে অর্থনীতিতে যাবে। বড় ধরনের হুমকি আসবে। কেন? আপনাকে তখন আমদানি নির্ভর করে হয়ে পড়তে হবে। আমদানি নির্ভরতা হলেই তখন যারা এই আমদানি করে তারা আবার কিন্তু ডলার ক্রাইসিস, ডলার ক্রাইসিসের চেয়ে যারা আমদানি নির্ভর আমদানি ব্যবসা করে তারা কিন্তু আপনাকে জিম্মি করে ফেলে। তারপর syndicate, আমি সেখান থেকে আমি syndicate। চলে আসছি। আপনি যে দুটি পণ্যের কথা বলছিলেন, যে চাল এবং ভোজ্য তেল, এই দুটি পণ্যে কেন দাম বেড়েছে? এইখানে মানে সংবাদে যে চালের দাম বাড়তি হওয়ার কিছু কারণ উল্লেখ করেছে, আমি একটু আপনার সুবিধার্থে যোগ করতে চাই। সেটি হচ্ছে ঢাকায় সরু চাল কেজিতে বেড়েছে 3 থেকে 7 টাকা। যদিও সরু চাল আসলে সার্বজনীন চাল না, মোটা চালই হচ্ছে। আমি আপনাকে বলি, হ্যাঁ, আর একটি বিষয় ওনারা বিক্রেতারা বলছে কুষ্টিয়ার মিলারদের দাবি উত্তরবঙ্গের মিলাররা দাম বাড়াচ্ছে। আর 8.5 মাসে আমদানি প্রায় 6 লাখ টন। খুচরা ব্যবসায়ীদের দাবি মিল আর কর্পোরেট সিন্ডিকেট দর বাড়াচ্ছে। এটি হলো আপনাকে, আপনি যে কথাটি বলতে চাচ্ছিলাম, আপনি যেটা 7 থেকে 8 টাকা বলেছেন, প্রতি কেজি চালে দর বেড়েছে 14 টাকা। এটি রিয়াল, একেবারে একজ্যাক্ট যে দর সেটি। আপনি মোটা সরু চালের কথা যেটা বলছেন, সেই সরু চালটা কি? আমরা সাধারণত একটি আস্কিং মিলে যে চালটি কেটে কাটা হয় সেটি, বা আপনার যেটিকে এখন বলা হয় আধুনিক যে মিলগুলো আছে, আস্কিং মিল, হ্যাঁ, সেই মিলগুলোতে, অটোমেটেড যে মিলগুলো, সেই মিলগুলোতে একটি চেকন চাল তৈরি করা হয়। সেটি হলো, আমরা বলে থাকি, ব্র্যান্ডের নাম হলো কি বলে এটাকে, মিনিকেট সহ অন্যান্য যে চাল, আপনি যেগুলো সুগন্ধি আমরা বলে থাকি বা সরু চাল বলে থাকি, সেই চালগুলো আমাদের এখানটাতে খুব বেশি চলে তা কিন্তু নয়। সেটি নিত্যপণ্যের মধ্যেও পড়ে না। মোটা চালের দাম বেড়েছে। এখন কেন দাম বেড়েছে? এই যে মোটা চালের দাম 14% বেড়েছে, টিসিবি কিন্তু বলেছে 14% বেড়েছে। টিসিবির যে হিসেবটা, আমি তার চেয়ে মাঠ পর্যায়ের হিসাব আমি আপনাকে বলছি। কেন দাম বেড়েছে? দাম বাড়ার 3টি কারণ। 3টি কারণের মধ্যে একটি কারণ হলো, আমন মৌসুমে যে জেলাগুলোতে মূলত ধান উৎপাদন মূলক বা প্রবণ জেলা বা ধান উৎপাদন ঘন জেলা, যেখানে আমরা হাব, সেই জায়গাগুলোতে বা ধান উৎপাদনের হাব যে জায়গায়, সে তার অধিকাংশ জেলায় বন্যা এবং অতি বন্যায় আমনের ফসল ব্যাপকভাবে এবং জলাবদ্ধতা ছিল, অনেকদিন জলাবদ্ধতা ছিল, যে কারণে আমনের ফসল কিন্তু সেখানে কাঙ্ক্ষিত হয়নি। সেখানটাতে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। আরেকটি কারণ হলো, ওই জেলাগুলোতেই গত বছরে আপনি দেখবেন যে সুগন্ধি চালের একটি বড় ডিমান্ড ছিল। কেন ছিল? ওই সুগন্ধি চাল এক্সপোর্ট হতো বিদেশে, বাংলাদেশ থেকে সুগন্ধি চাল এক্সপোর্ট হতো। তো এক্সপোর্ট হওয়ার কারণে ওই জেলাগুলোতে যে চাষিরা আমন ধান করতো, তারা আমন ধান বাদ দিয়ে সুগন্ধি চালে গেছে। অধিকাংশ চাষি তার যদি 10 বিঘা জমিতে চাষ করে থাকে, 2 বিঘাতে আমন করেছে, 8 বিঘাতে সুগন্ধি চাল করেছে। সুগন্ধি চাল করার কারণে সুগন্ধি চালের প্রোডাকশনটা বেড়েছে, আমনের প্রোডাকশন কমে গেছে। এটি একটি। কিন্তু চাষি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন ক্ষতিগ্রস্ত হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকার এসে বলেছে, যেসব পণ্য আমাকে আমদানি করতে হয় সেসব পণ্য রপ্তানি করা যাবে না। সুগন্ধি চাল রপ্তানিতে বড় ধরনের শক্ত অবস্থান নিয়েছে। শক্ত অবস্থান নেওয়ার কারণে যারা সুগন্ধি চাল উৎপাদন করেছে তারাও কিন্তু হোঁচট খেয়েছে। দুইমুখী। একটি হলো, আমার উৎপাদন কমে গেল মোটা চালের বা সরু চালের বা ভাতের চালের, যেটা আমরা বলে থাকি। আরেকটা হলো, সুগন্ধি চালের যে উৎপাদন করলো, সেই সুগন্ধি চালের রপ্তানি বন্ধ হয়ে গেল। তা আমরা কিন্তু দুমুখী চাপে, মানে একই সমস্যায় দুই দিক থেকে মানে ক্ষতিগ্রস্ত। এটি একটি কারণ। থার্ড কারণ হচ্ছে, আপনি দেখবেন যে আপনি একটু আগে যেটি বলছিলেন, চাষিরা মিলারদেরকে দুষছে, মিলাররা কর্পোরেটদেরকে দুষছে। এই যে আপনি একটু আগে বলছিলেন, একটি সিন্ডিকেট একটি শব্দ উচ্চারণ করেছিলেন, এটি ইংরেজি শব্দ এবং শুনতে খুব শ্রুতিমধুর, খুব ভালোই লাগে শুনতে, বলতেও ভালো লাগে। তো এই যে শব্দটি, এটির মধ্যে খুব বড় ধরনের মানে বিপর্যয় বা বড় ধরনের শঙ্কা, বড় ধরনের ঘাটতি তৈরি করে এরা। কিভাবে? এবং টোটালটাই আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে। আপনার সরকারি যে খাদ্য মজুদ থাকার কথা, সেই মজুদ কিন্তু সরকার রেখেছে। এরপরেও সরকার আরও চাল, এই যে উৎপাদন ঘাটতি, আমনের উৎপাদন ঘাটতি, সেটিকে মাথায় রেখে 3.5 লাখ টন
চাল যে আরো আনতে হতে পারে সেজন্য বরাদ্দ রেখেছে বাজেটে, সেটির জন্য আলাদা বরাদ্দ করা আছে। সরকারের প্রিপারেশন কিন্তু সেখানটাতেও ছিল। এবং আপনি যেটি বলছেন যে সিন্ডিকেটের কথা যেটি বলছেন, এই চাল আমরা অনেক জায়গায় দেখি মাছের ক্ষেত্রে দাদন দিয়ে রাখে, যেরকম চাষিদের কাছ থেকে ধান উঠবার সাথে সাথে মিলার এবং বড় কোম্পানি আপনার কর্পোরেট হাউসগুলো এই দাদন দিয়ে এবং মিলারদের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে যখন ধান ওঠে তখন পুরো ধানটা নিয়ে নেয় কৃষকদের হাতে, কৃষকদের গোলায়। এখন আর ধান দেখবেন না। আমরা ছোটবেলায় দেখেছি কৃষকের বাড়িতে বড় বড় গোলা করে ধান সংরক্ষণ করা হতো। এখন আর কৃষকের বাড়িতে গিয়ে ধান, গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু, পুকুর ভরা, এখন আর নেই। তো সেগুলো স্মৃতি হয়ে গেছে। তো যে কারণে এখন নির্ভর করতে হয় কাদের উপরে? কর্পোরেট কোম্পানি এবং মিলার, অটোমেটিক রাইস মিল যেগুলো, সেগুলোতে আপনি দেখবেন। তো এরা অটোমেটিক রাইস মিল যারা, তারাও তো কারো না কারো কাছে বিক্রি করে। এরাও এই যে কর্পোরেট হাউসগুলো তাদের কাছ থেকে কিনে তাদের গুদামেই রেখে দিয়েছে, এই মিলের গুদামেই তারা রেখে দিয়েছে। রেখে দেওয়ার কারণে এখন যখন পুরোটা বলতে পারেন যে মোট যে চাহিদা তার মোর দেন 70% এখন এই কর্পোরেট কোম্পানিগুলোর হাতে চলে গেছে নিয়ন্ত্রণ চালের বাজারের। তো যে কারণে কর্পোরেট কোম্পানিগুলোকে, এবং এই কর্পোরেট কোম্পানিগুলো কিন্তু অনেক না, হাতে গোনা, যদি খুব বেশি করে বলেন 5 থেকে 6টা কোম্পানি। এবং এই 6টি কোম্পানি আপনার চিরা, মুড়ি, চানাচুর থেকে শুরু করে বিমান পর্যন্ত সব কিছু করতে হবে। এই জায়গায় যদি সরকার নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে চালের বাজারও স্বাভাবিক আসতো। এবং সরকারি যে প্রিপারেশন ছিল, সরকার কিন্তু প্রস্তুতি নিয়েছে। আমরা শেষ করবো, তারপর তেলের বিষয়টি ছোট করে বলেন। তেলের বিষয়টিতে ওই একই কথায় আপনি যদি বলেন, এই সরকার ক্ষমতায় এসে দুর্ভোগ লাঘবের জন্য কি করেছে? সরকার হাতে কতগুলো ইনস্ট্রুমেন্ট থাকে, এর মধ্যে মেজর ইনস্ট্রুমেন্ট হলো ট্যাক্স পলিসি, ট্যাক্স, ভ্যাট, অগ্রিম আয়কর এবং আমদানি শুল্ক, এগুলোই থাকে সরকারের হাতে ইনস্ট্রুমেন্ট। আরেকটা হলো তার পুলিশিং বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, কিন্তু সেটির সুফল খুব একটা আসে না। তো সরকার যেটি করেছে, আপনি দেখবেন যে বাজার স্থিতিশীল কেন, যে সব পণ্যে আলুর উপরে শুল্ক প্রত্যাহার করেছে সরকার, পেঁয়াজের উপরে শুল্ক প্রত্যাহার করেছে, ডিমের উপর শুল্ক প্রত্যাহার করেছে, দাম পড়ে গেছে। একইভাবে আপনার এই তেল, ভোজ্য তেল এবং চালের উপরেও কিন্তু সরকার শুল্ক প্রত্যাহার করেছে। চালে শুধুমাত্র 2% নিয়ন্ত্রণমূলক কর ছাড়া সব কর প্রত্যাহার করেছে। এরপর তো চালে এই ঘাটতি থাকার কথা না, ব্যাপক চাল আমদানি হওয়ার কথা, কিন্তু সেই জায়গায় 6 লাখ টন আমদানি হয়েছে। এখন যেটি হলো, এই একটি চালের কথা গেল, আপনি একইভাবে ভোজ্য তেলেও কিন্তু সরকার 5% VAT ছাড়া সব প্রত্যাহার করে নিয়েছে। 25 ছিল, 25% আয়কর, 25% VAT ছিল, যেটাকে আমরা মূসক বলে থাকি, সব প্রত্যাহার করে নিয়েছে। প্রতি লিটার সয়াবিন তেলে, আমি পাম অয়েল বাদ দিলাম, সয়াবিনেই যদি বলি, যে পরিমাণ সরকার শুল্ক কমিয়েছে, তাতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 15 থেকে 17 টাকা কমার কথা। কখন কমিয়েছে? যখন 67 টাকা লিটার খুচরা মূল্য ছিল প্রতি লিটার সয়াবিন তেলের দাম, তখন 67 টাকা লিটার ছিল। তখনই এই সরকার এসে এই শুল্ক প্রত্যাহার করে নিয়েছে। প্রত্যাহার করবার পরও আমরা কি দেখলাম? অন্তত 10 টাকা কমার কথা ছিল। সেখানটাতে 67 টাকা থেকে 95 টাকা, 195 টাকা লিটার, 195 টাকা লিটার হওয়ার পরেও আপনি যে বড় বড় যে বাজারগুলো, রাজধানীর বা অন্যান্য জেলার বড় বাজারগুলোতে, সেগুলোতে 5 লিটারের কোনো তেলের ক্যান খুঁজে পাবেন না। এবং অনেক দোকানে তেল পায় না, অনেক দোকানে তেল পাওয়াই যাচ্ছে না। 1 লিটারের তেল, 2 লিটারের তেল বিক্রি হচ্ছে, দিচ্ছে না। কোম্পানিগুলো আর্টিফিশিয়ালি ক্রাইসিস ক্রিয়েট করে রাখছে। এইখানটাতে সিন্ডিকেট আছে। কারণ আপনি খেয়াল রাখবেন যে এই সব পণ্য কিন্তু যে কেউ চাইলেই 5 কেজি, 5 মণ, 10 মণ এগুলো ইম্পোর্ট করতে পারেন। এটা বাল্ক ইম্পোর্ট করতে হয়, এবং এই বাল্ক ইম্পোর্ট করার ক্ষমতা শুধুমাত্র হাতে গোনা কয়েকটি কোম্পানির আছে। অ্যাবসলিউটলি। তো সেই ক্ষমতা, সক্ষমতা আছে কয়েকজন, এবং এটিকে রিফাইন করতে হয়। মানে চাল যারা নিয়ন্ত্রণ করে, তেল তাদের মতো, ভোজ্য তেলেই কিন্তু তারাও অনেকেই তার মধ্যেই সম্পৃক্ত। তো এই যে সিন্ডিকেট শব্দটা আমরা বললাম, যে
এই জায়গাগুলোতে সরকার, যদিও আমাদের বাণিজ্য মন্ত্রী, বাণিজ্য উপদেষ্টা, তিনি নিজেও একজন ব্যবসায়ী, তারও এরকম অনেক প্রোডাক্ট আছে, তার কোম্পানিতে এরকম অনেকগুলো পণ্য, তো এই সব পণ্য এই তার জায়গাগুলোতে কোম্পানিতে আছে। তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, যে কোনো কারণেই হোক। সরকার যদি এই জায়গাগুলোতে হাত দেয়, এবং আমি বলবো যে চালে, বিশেষ করে চালে যদি সরকার এই কর্পোরেট কোম্পানিগুলোকে চাল বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করে, যে না তোমরা চাল বিক্রি করতে পারবে না, তাহলে নিয়ন্ত্রণে চলে। তাহলেই কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। জি বাদল ভাই, আজকে আমাদের শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। আপনার আলোচনা হয়তো সময় পেলে আরো মূল্যবান আলোচনা শুনতে পারতাম, এবং যে আলোচনার পথ ধরে হয়তো সমাধানের আরো অনেকগুলো পথ বেরোয় আসতো। সুপ্রিয় দর্শক, আমরা প্রত্যাশা করছি যে সরকার আজকের আলোচনার ভেতর থেকে যেসব তথ্য উঠে এসেছে, সরকার নিশ্চয়ই এই তথ্যগুলো জানা আছে, তারাও এই সকল ক্রাইসিস নিয়ন্ত্রণের জন্য কার্যকর পদক্ষেপ নেবেন এবং জনগণের স্বস্তির জন্য এবং শান্তির জন্য যা যা করার সেই সব পদক্ষেপ নেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।